হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর ম্যাথের মডেল কোয়েশ্চেন পেপার 21-এর 12 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে সেখান থেকে সব সলভ করব। তো এর আগের ক্লাসগুলিতে আমি অলরেডি 1 থেকে 1, 2, 3, 4 এগুলো এবং 5, 6, 7, 8 এই দীর্ঘ উত্তরধর্মীর আমি সব কোয়েশ্চেন আমি সলভ করে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি, তো আমার ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আমার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যে দেখে নিও। তো চলো আজকে শুরু করছি 12 নম্বর দাগ থেকে, 12-1 থেকে। দেখো কি বলেছে, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 28 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে কি বলা আছে দেখো, একটা বৃত্ত বলা আছে যেখানে যার ব্যাসার্ধ বলে দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, বৃত্তচাপ বলে দেওয়া আছে 28 সেন্টিমিটার। তাহলে এটা ধরে নিচ্ছি আমি একটা বৃত্তচাপ 28 সেন্টিমিটার, আর বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে r = 7 সেন্টিমিটার। তাহলে বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ যদি থিটা হয়, ধরে নিচ্ছি থিটা, তাহলে কি আমরা জানি S = r ইন্টু থিটা, মানে কি বৃত্তচাপ = বৃত্তের ব্যাসার্ধ ইন্টু ওই চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রে যে কোণ সেটা, তাই তো, এটা হচ্ছে থিটা। তাহলে থিটা সমান কি হবে, S/r। তাহলে S সমান কত, S সমান দেওয়া আছে বৃত্তচাপ যেটা 28 সেন্টিমিটার দেওয়া আছে, 28 ভাজিত বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে 7 সেন্টিমিটার, 28/7, তাহলে হচ্ছে 4। তাহলে এটা কি রেডিয়ান, এখানটা এই কোণটা মনে রাখবে সবসময় রেডিয়ানে থাকে, এটা কিন্তু ডিগ্রি নয়, এটা হচ্ছে রেডিয়ানে থাকে। তো যদি কোনো কোয়েশ্চেনে ডিগ্রিতে বলা থাকে সেটাকে আগে রেডিয়ানে কনভার্ট করবে। রেডিয়ানে কনভার্ট করার পর, মানে যেমন 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাই তো। তাহলে এই সেকেন্ড থেকে সেই ঐকিক নিয়ম অনুযায়ী, মানে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান কত 180/পাই, তাই তো। এই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাই তো, 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করবে, পাই/180 দিয়ে কি করবে, মাল্টিপ্লাই করে দেবে পাই/180 দিয়ে, তাহলে সেখান থেকে রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা অলরেডি এটা কি 4 রেডিয়ানে বেরোলো। তাহলে অ্যান্সারটা কি হবে, অতএব 28 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে 4 রেডিয়ান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এটাই হবে উত্তর। তারপরে দেখো দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে মান নির্ণয় করো। এই যে দেওয়া আছে রাশিমালাটা, ঠিক আছে, এই রাশিমালাটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো কি করেছি, 1 রাশিমালাটা যেটা দেওয়া রয়েছে 1 - sin² 30/1 + sin² 45 ইন্টু এই পুরো রাশিমালাটা দেওয়া রয়েছে, এর মান কি করে বের করব। দেখো 1 - sin² 30 মানে কি cos² 30, কি করে এলো, সেই আমরা জানি কি sin² 30 + cos² 30 = 1, সেখান থেকে 1 - sin² 30 মানে cos² 30 ভাজিত 1 + sin² 45 যেটা আছে রাখলাম, ইন্টু cos² 60 + cos² 30। এটাকে আর একটু আমরা সরলীকরণ করে নেবো, তারপরে মানটা বসাবো। তোমরা এখন যদি মানগুলো বসাও, ঠিক আছে, বসিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নয়। এখানে sin 30-এর মান কত, হাফ, sin 45-এর মান 1/√2, তার স্কোয়ার করবে, ঠিক আছে, এগুলো সব বসিয়েও করতে পারো। তার আগে দেখো যদি আমি সরলীকরণ করে নিই তাহলে একটু সুবিধা হবে। cos² দেখো এটা 60 + 30, আমি আগেও বলেছি, দেখো এখানে দুটো আছে, একটা cos² 60, একটা cos² 30। 60 আছে আর 30 আছে, এই দুটো যোগফল কত হয়, 90 ডিগ্রি হয়, তাই তো। যদি এরকম হয় যে 60 + 30 = 90, বোঝা গেল। যদি এরকম হয় তাহলে আমরা একটাকে কি 90-এর আকারে আমরা লিখতে পারি, মানে 90 cos², 90 60টাকে আমি লিখলাম 90 - 30, এটা করতে পারি। অথবা cos² 30 যেটা রয়েছে এটাকে আমরা লিখতে পারি 90 - 60, ঠিক আছে, এটাকেও আমরা লিখতে পারি। তবে যেটা লিখবো, যে কোনো একটা লিখবো, হয় 60কে না হলে 30কে আমরা ওই 90-এর ওই পূরক কোণ হিসেবে সেটা আমরা ভাঙবো। ঠিক আছে, আমি অলরেডি তোমাদের ক্লাস 10-এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটি রয়েছে, অধ্যায় নাম্বার 24 গণিত প্রকাশের, আমি অলরেডি সলভ করে দিয়েছি সব, এবং ডিটেল এক্সপ্লেনেশন দিয়ে আমি প্রত্যেকটা কোশ্চেন আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আমার ক্লাস 10-এর তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক তারা ওখান থেকে যে দেখে নিতে পারো। ক্লাস 10-এর যে তোমাদের প্লেলিস্ট থেকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যে দেখে নেবে। ওখানে গণিত প্রকাশের যাবতীয় যত সব চ্যাপ্টার রয়েছে সব আমি আস্তে আস্তে করে আমি সলভ করবো, ওখানে সব দেওয়া রয়েছে ওখানে, ঠিক আছে। আর ঘনবস্তু সংক্রান্ত যে বাস্তব সমস্যা, সেই চ্যাপ্টারটিও আমি ওখানে সলভ করে দিয়েছি, সেখান থেকে যে তোমরা দেখে নিবে ওই ক্লাস 10-এর যে গণিত প্রকাশ বইয়ের যে 19 নম্বর অধ্যায় ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। আর দেখো এখানে তাহলে ওখানে ওই চ্যাপ্টারটি করানোর সময় আমি ভালো করে বলে দিয়েছি যে কি করে কি ভাঙতে হবে না ভাঙতে হবে, সেখান থেকে যে তোমরা দেখে নিও। তো এখানে এটা ভাঙলাম 60কে কি 90 - 30,
তাহলে কস স্কোয়ার 90 মাইনাস 30 প্লাস কস স্কোয়ার, এটা 30 যেটা আছে রাখলাম, যে কোনো একটাকে ভাঙবো। ভাজিতে দেখো কোসের স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90, মানে কি কোসের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাই তো দুটো একই, যদি কোণ থাকে তাহলে এটাকে আমরা থিটা হিসেবে ভাবতে পারি, তাহলে এটার মান কত হয় 1 হয়ে যায়, সেই সূত্র। আচ্ছা ভাজিত সাইন 60 ইন্টু ট্যান 30 যেটা আছে, দেখো ট্যান 30কে আমরা কি করব, সাইন 60 এই সাইন 30 বাই কস 30 এভাবে আমরা ভেঙে নিলাম, ঠিক আছে, সাইন 30 বাই কস 30। এবার দেখো কস স্কোয়ার 30, কস 30 এর মান কত √3/2, এবার কস স্কোয়ার আছে, কস স্কোয়ার মানে কি √3/2 এর হোল স্কোয়ার হবে, তাই তো হোল স্কোয়ার করলাম। ভাজিত 1 প্লাস সাইন 45 এর মান কত 1/√2 তার হোল স্কোয়ার করলাম, ইন্টু দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাই তো, তাহলে থিটাটা এখানে কি 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি হবে, তাই তো, তাহলে সাইন 30 হবে, কিন্তু আবার স্কোয়ার আছে তার মানে কি হবে সাইন স্কোয়ার 30 হয়ে যাবে, সেটাই আমি লিখলাম, দেখো সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 যেটা আছে রেখে দিলাম। কেন এটা করলাম দেখো, কেন এটা হলো পরের লাইনে বলছি। ভাজিত সাইন 60 ইন্টু সাইন 30 বাই এটা কত কস 30 যেটা আছে এখানে, এবার দেখো কস 30, তাই তো, কস 30টাকে আমি ভাঙছি কস 90 মাইনাস 60, তাই তো, কেন ভাঙলাম দেখো এই 60 আর এই 30 দুটো মিলে 90 হচ্ছে, সেই জন্য যাতে পরের লাইনে ক্যান্সেল হয়ে যায় সেই জন্য আমরা ভাঙলাম কস 90 মাইনাস 60, তাই তো, এটাকে আমি লিখতে পারি, লিখলাম। পরের লাইনে দেখো √3/2 এর হোল স্কোয়ার মানে কত 3 এর 4, তাই তো, √3 এর হোল স্কোয়ার 3 আর 2 এর হোল স্কোয়ার 4, ভাজিত 1 প্লাস 1/√2 এর হোল স্কোয়ার মানে কত 1 এর 2, তাই তো 1 এর 2, ইন্টু দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেই চলে এলো, তাই তো, এটাকে ভাঙার ফলে, সেই জন্য আমি এই প্রসেসটা করে সাইন স্কোয়ার 30 প্লাস কস স্কোয়ার 30 এর মান 1 একদম আমি 1 লিখে দিলাম, বোঝা গেল। এইভাবে আমি এই জন্য একটাকে ভাঙলাম একটাকে রাখলাম, যে কোনো একটাকে তোমরা করতে পারো। ভাজিত এখানে দেখো কি আছে সাইন 60 ইন্টু কস 90 মাইনাস 60 মানে কত, এটা সাইন 60, তাই তো, সাইন 60 লিখলাম, তাহলে উপরে সাইন 30 নিচে সাইন 60 আর এই যে সাইন 60টা আছে লিখলাম। এটা কেন হলো, এবার কি করলাম দেখো সাইন 60 আর সাইন 60 কেটে দিলাম, সেই জন্য এটাকে এইভাবে ভেঙে আমি লিখলাম সাইন 60 আর সাইন 60 যাতে ক্যান্সেল হয়ে যায়, এটা সাইন 60 হয়ে যাবে যাতে। তারপরে লাইনে কি পড়ে থাকবে দেখো 3 এর 4 বাই 1 প্লাস 1 এর 2, তাহলে 1 প্লাস 1 এর 2 মানে 3 এর 2, 3 এর 4 বাই 3 এর 2 ইন্টু 1, ওটা লিখছে না, ইন্টু 1। ভাজিত কত হচ্ছে দেখো সাইন 30 আছে, খালি সাইন 30 পড়ে থাকবে, সাইন 30 এর মান হাফ। এবার এটাকে আমি এখানে কি করেছি দেখো 3 এর 2টা যদি উপরে আমি উঠাই তাহলে কত হবে 3 এর 4 ইন্টু 2 এর 3 হয়ে যাবে 2 এর 3, ভাজিত 1 এর 2। এইবারে দেখো এটাকে আমি এখানে করেছি কাটাকুটি করেছি, দেখো কি করে হবে, এই 2 দুগুণে 4 কাটলাম, তাহলে আর এই 3 3 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকবে 1 এর 2, আর ভাজিত এই যে 1 এর 2টা পড়ে আছে, তাই তো, তাহলে 1 এর 2 ভাজিত 1 এর 2 এর মানটা হবে 1, 1 এর 2কে 1 এর 2 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে এই 1টা হবে অ্যান্সার, উত্তর, বোঝা গেল। তাহলে এইভাবে প্রসেসটা হবে। আর যদি তোমরা ভাবো যে প্রথমেই মানগুলো বসাবে তো মান বসিয়ে করতে পারো, কোনো ব্যাপার নয়, প্রথম থেকে কি করবে, প্রথম থেকে সবগুলো কিন্তু মান বসাবে, বসিয়ে বসে 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 সলভ করে তোমরা কিন্তু করতে পারো, যদি কিছু মানে ধরো যে মান বসিয়ে করবে যদি ভেবে থাকো, কেননা প্রত্যেকটা মান তোমরা কি জানো নোন ভ্যালু দেওয়া আছে, কিন্তু এখানে যদি কোনো ধরো আননোন ভ্যালু থাকতো যে অজানা ভ্যালু, তখন কিন্তু তোমাদের ওই এরকমভাবে ফর্মুলায় কিছু ভাঙলে তোমাকে সেটা দেখতে হবে যে সুবিধা হচ্ছে বা কোনো সূত্রে পড়ছে নাকি কাটাকুটি যাচ্ছে নাকি, এভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার দেখো 3এর অঙ্কটা কি বলেছে দেখো, 3এর অঙ্কটা বলেছে 12 দাগে 3 a প্লাস বি সমান 90 ডিগ্রি হলে √tan a tan b প্লাস tan a ইন্টু কট বি বাই সাইন এ সেক বি মাইনাস সাইন স্কোয়ার বি বাই কস স্কোয়ার এ, এটা দেখাতে বলেছে সমান tan a, এটা tan a প্রমাণ করতে বলেছে। তাহলে বাম পক্ষটা আমরা তুলে নেবো, সেখান থেকে দেখাবো এটা সমান tan a, তাহলে বাম পক্ষটা আমরা তুলে নিলাম, বাম পক্ষটা এটা বলা আছে, তাই তো। এবার দেখো কি করেছি tan a, আবার আমাদের কি বলে দেওয়া আছে একটা জিনিস a প্লাস বি এটা সমান 90 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি করতে বি সমান কত লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ, এটা লিখতে পারি বি এর জায়গায়, তাই তো, তাহলে এটাও সেই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক, tan a ইন্টু tan b, বি এর জায়গায় আমরা কি লিখছি tan 90 ডিগ্রি মাইনাস এ, এটা লিখলাম, প্লাস tan a ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস, কেননা কি বললাম সেইখানে বললাম যে দুটো কোণ যদি এরকম থাকে গুণ আকারে, তাহলে আমরা যদি দুটো কোণের সমষ্টি যদি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে একটাকে আমরা ওই পূরক কোণের যে কোনো একটাকে ভাঙবো, কিন্তু দুটোকে নয়, যে কোনো একটাকে আমরা 90 ডিগ্রি ওই পূরক কোণ হিসেবে আমরা ভাঙতে পারি। তাহলে দেখো tan a ইন্টু আমি এটাকে ভেঙেছি কট 90 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে, তাহলে এটা চলে এলো, বোঝা গেল। আর এখানে নিচে সাইন ইন্টু সেক বি যেটা আছে এখানে আপাতত রাখলাম, মাইনাস সাইন স্কোয়ার বি বাই কস স্কোয়ার এ রাখলাম। তারপরে লাইনে দেখো tan a যেমন আছে থাকবে, tan 90 ডিগ্রি মাইনাস এ মানে কত কট এ, তাই তো, প্লাস tan a যেটা আছে থাকলো কট 90 ডিগ্রি মাইনাস এ মানে কত tan a রাখলাম, ভাজিত কত সাইন এ ইন্টু সেক বি যেটা আছে এখানে এটা রেখে দিলাম।
মাইনাস সাইন স্কোয়ার বি বাই কস স্কোয়ারে রাখলাম। এবারে ট্যান এ ইন্টু কট এ মানে কি 1/tan a, 1/tan a, কেন ট্যান এর অনন্য কি কট এ, তাহলে 1/tan এ লিখলাম, প্লাস ট্যান ইন্টু ট্যান এ মানে কত ট্যান স্কোয়ারে ভাজিত সাইন এ ইন্টু, দেখো এবারে দেখো সবগুলো কি আমাদের লক্ষ্যটা কি, দেখো সবগুলো এতে আছে তাই তো, তাহলে সবগুলোকে আমরা এতে নিয়ে আসছি, দেখি কি হয় কিছু, বিতেও রেখে আর লাভ নেই, হয় সবগুলোকে এতে নিয়ে যাবো নাহলে বিতে নিয়ে যাবো। দেখো সবগুলোকে এতে যেহেতু নিয়ে যাচ্ছে, সেকটা বি আছে যেহেতু সেক, তাহলে এটাকে আমি এতে নিয়ে যাবো, সেই জন্য আমি কি করলাম সেক 90 ডিগ্রি মাইনাস এ করলাম বিটাকে এতে নিয়ে আসার জন্য, কেননা কি বি সমান কত 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে এই বি এর জায়গায় লিখলাম সেক 90 ডিগ্রি মাইনাস এ মাইনাস সাইন স্কোয়ার, দেখো বি আছে এই বি এর জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস এ, এটাকেও এতে নিয়ে যাব বাই কস স্কোয়ার যেটা এ আছে রেখে দিলাম। এবার দেখো কি হবে এখানটায় ট্যান এ আর ট্যান এ, এই ট্যান এ এই ট্যান এ ক্যান্সেল হয়ে যাবে তাই তো, তাহলে এই ট্যান এ আর এই ট্যান এ আমি হচ্ছে কি করলাম কেটে দিলাম, বোঝা গেল, ট্যানে ট্যানে কাটলে কি হয় 1 হয়ে যাবে, এটা 1 প্লাস ট্যান স্কোয়ারে যেটা আছে লিখলাম, নিচে হবে সাইন এ ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস এ মানে কি কোসেক এ তাই তো লিখলাম কোসেক এ, মাইনাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ মানে কি কস স্কোয়ারে বাই কস স্কোয়ারে। দেখো এইবারে কি হচ্ছে, দেখো 1 প্লাস ট্যান স্কোয়ারে মানে কি সেক স্কোয়ারে জানো, ভাজিত সাইন এ ইন্টু কোসেকে, কোসেকে মানে কার অনন্যক সাইনের অনন্যক তাই তো, কোসেকে মানে 1/sin এ, তাহলে সাইন কোসেক ঠিক আছে, বা এই যে যেমন ধরো ট্যান কট এগুলো যদি পাশাপাশি থাকে তাহলে তোমরা ভেবে নেবে যে এগুলো ক্যান্সেল হবে, কেননা এগুলো একটা আরেকটার অনন্য, বোঝা গেল, তাহলে সাইনে অঙ্কগুলো কিন্তু এভাবেই দেওয়া থাকবে, সাইনে ইন্টু কোসেকে মাইনাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ মানে কি কস স্কোয়ারে, আর এটা নিচে আছে কস স্কোয়ারে, তাহলে এটা পরের লাইনে কি দেখো কি হয়ে গেল 1, এটা তো সেক স্কোয়ারে হয়ে যাবে, আর এটা কোসেক এটাকে লিখলাম 1/sin এ মাইনাস কস স্কোয়ারে বাই কস স্কোয়ারে তাই তো, এটা কেটে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকবে দেখো এখানে সাইনে ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেল, তাহলে এর নিচে কত পড়ে থাকবে 1, তাহলে উপরে থাকবে সেক স্কোয়ারে মাইনাস 1 যেটা আছে লিখলাম, তাহলে সেক স্কোয়ারে মাইনাস 1 মানে কি ট্যান স্কোয়ারে তার রুট ওভার তাই তো, এটা মানে কি ট্যান স্কোয়ারে রুট ওভার মানে কি ট্যান এ, তাহলে এটাই আমাদের ডান পক্ষ বলা আছে, এটাই প্রমাণ করতে বলা আছে এবং এটা প্রমাণিত হয়ে গেল, তাহলে প্রমাণ করে ফেললাম ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কটা দেখো 13 দাগের অঙ্কটা, 13 দাগের 1 কি বলেছে, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণে ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়, চিমনির উচ্চতা এবং চিমনি ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো, এই অঙ্কটা দেওয়া রয়েছে ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ছবিটা যদি এঁকেছি দেখো ছবিটা কি হবে, এটা বাড়ি, এটা এ বিটা হচ্ছে এ পাশটা হচ্ছে বাড়ি, বোঝা গেল এটা বাড়ি, আর এই পুরোটা এই যে সি আর ই এটা চিমনি, ইট ভাটার যে চিমনি দেওয়া আছে সেটা চিমনি, বোঝা গেল পুরোটা, তাহলে এখানে লিখেছি যে ধরি বাড়ির উচ্চতা এ বি সমান কত 15 মিটার, আর চিমনি ধরি চিমনির উচ্চতা সি, টোটালটা সিই এটা কত ধরেছি এক্স প্লাস 15, এক্সটা কি আমি ধরে নিয়েছি এই যে ডি থেকে ইটা এটা এক্স, আর এই ডিসিটা কত, ডিসিটা দেখো এখানে এ বিটা কত 15, তাহলে এ বি আর ডিসি সমান, তাহলে এই ডিসিটাও 15 হবে, বোঝা গেল, তাহলে এটা 15 মিটার, আর বাকি যে ডিই এটা কত হবে, এটা এক্স আমি ধরে নিয়েছি, তাহলে টোটাল চিমনির যে উচ্চতা সেটা হবে এক্স প্লাস 15, এতটা এক্স আর এটা 15, বোঝা গেল, সেটা আমি এখানে লিখে দিলাম আর কি জাস্ট। এবারে দেখো কি বলেছে, যদি আমি বাড়ির ছাদ থেকে চিমনির অগ্রভাগটা দেখি ঠিক আছে, সেটা কি উন্নতি কোণ হবে, নিচ থেকে যদি আমি উপরে দেখছি সেটা উন্নতি কোণ তাই তো, তাহলে সেটা 60 ডিগ্রি কোণে আমরা দেখছি এখান থেকে উপরটা। আরেকটা জিনিস যে বাড়ির ছাদ থেকে যদি আমরা ওই চিমনির পাদদেশটা দেখি সেটা কি 30 ডিগ্রি অবনতি কোণে দেখছি, অবনতি কোণটা কি যে জেনারেলি আমরা উপর থেকে নিচে যদি কিছু জিনিস দেখি সেটা অবনতি কোণে দেখবো তাই তো, সেটা 30 ডিগ্রি অবনতি কোণ মানে যেটা অনুভূমিকের সঙ্গে যে কোণটা করে, বাড়ির ছাদ থেকে আমরা যদি পাদদেশটা দেখছি সেটা 30 ডিগ্রি কোণে দেখছি, 30 ডিগ্রি কোণটা কি এই অনুভূমিকের সাথে যে কোণটা করবে, যে আমাদের যে ওই যে দৃষ্টিরেখা, এটা তো দৃষ্টিরেখা তাই তো, এই দৃষ্টিরেখাটা আমাদের যে অনুভূমিকের সাথে মানে বাড়ির ছাদের যে অনুভূমিক বরাবর এর সাথে যে কোণটা করবে সেটা হচ্ছে 30, তাহলে দেখো এবার এডি আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ তাই তো, তাহলে এটা 30 ডিগ্রি হলে এই এসিবি এটাও 30 ডিগ্রি হবে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এইটা 30 ডিগ্রি, বোঝা গেল, আর এটা তো 60 ডিগ্রি আছে ঠিক আছে, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা দৃষ্টিরেখা, এই দৃষ্টিরেখাটা এই অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ঠিক আছে, এটা দৃষ্টিরেখা মানে এটা চোখের যে দৃষ্টিটা রেখা আই সাইড যেটা। এবার দেখো এবারে কি বের করতে বলেছে আমাদের, যে চিমনি থেকে
এই বাড়ির যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বিসি, এটা বের করতে বলেছে 1, আর চিমনির যে উচ্চতা সেটা বের করতে বলেছে, মানে এই সিই এই টোটালটা বের করতে বলেছে, এই দুটো জিনিস বের করতে বলেছে। তাহলে দেখো এখানে বিসি এটা তো বেরিয়ে যাবে, কি করে বেরোবে? দেখো আমরা যদি এই ত্রিভুজটা কনসিডার করি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে এই কোণটা আমরা জানি, এই এবিটা জানি 15 মিটার, তাহলে বিসি বেরোবে। দেখো কি করে বেরোবে, আমরা এমন একটা ত্রিকোণমিতি অনুপাত নেবো, সাইন কস ট্যান এইসব দিয়ে কাজ, তাই তো? তো আমরা কোন কোন জিনিস নেবো, এই কোণে সাইন নেবো বা কস নেবো বা ট্যান নেবো, যে কোনো একটা নেবো। এবার দেখবো যে এমন একটা জিনিস নেবো যার এটা কি 30 ডিগ্রির সাপেক্ষে ভূমি কোণটা এইটা, আর লম্ব কোণটা এইটা, তাই তো? মানে অপর প্রান্তটা লম্ব আর যে সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে ভূমি হয় সব সময়, যে কোণটা আমরা কনসিডার করি। তাহলে এটা যদি ভূমি হয়, এটা লম্ব হয়, তাহলে এমন একটা কোণানুপাত নেবো, ত্রিকোণমিতিক অনুপাত নেবো, যেখানে লম্ব আর ভূমি দুটো থাকবে। কি আছে? ট্যান, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অথবা কট থিটা, যে কোনো একটা নিতে পারো। তাহলে আমরা এখানে কি নেবো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান 30 ডিগ্রি নেবো, সাইন বা কস কিন্তু নেবো না, কেননা আমাদের এই লম্ব দেওয়া আছে, ভূমিটা আমার চাই। বোঝা গেল? এক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস, বোঝা গেল? তাহলে আমরা এখানে নিচ্ছি যে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি এইটা মানে কি, ট্যান 30 ডিগ্রি সমান কি হয়, এবি বাই বিসি। দেখো এবিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি, তাই তো? এবিসিটা বের করতে হবে, এবিটা বলা আছে। এবারে দেখো ট্যান 30 এর মান আমরা বসিয়েছি 1/√3, আমরা জানি। এবির মান বলা আছে দেখো 15 মিটার, 15 বসালাম। বিসির ভ্যালু বের করতে বলা আছে, তাহলে বিসিটা নিচে রাখলাম। তাহলে এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে বিসি সমান কত বেরোবে, 15√3। বোঝা গেল? বা বিসি সমান এডি সমান 15√3। বিসি সমান এই বিসি দৈর্ঘ্য যা এডির দৈর্ঘ্য তা, তাই তো? তাহলে বিসি সমান এডি সমান 15√3। একটা অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল আমাদের অলরেডি, যে বিসি যে আমাদের বাড়ি থেকে চিমনির মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে এটা হচ্ছে কত বেরোলো, 15√3। বোঝা গেল? ব্যাস বেরিয়ে গেল। এবারে দেখো ত্রিভুজ আরেকটা কনসিডার করবো। এবার আরেকটা কি চাই, চিমনির যে উচ্চতা চাই। চিমনির উচ্চতা কি, এক্স প্লাস 15, 15টা তো জানি, আমাদের এক্সটা বের করলেই হয়ে যাবে, তাই তো? তার সাথে 15 যোগ করলে আমরা চিমনির উচ্চতা পেয়ে যাবো। এবার এক্সটা বের করার জন্য আমরা কোন ত্রিভুজ কনসিডার করব, এই ত্রিভুজটা সবসময় সমকোণী ত্রিভুজ আমরা বিবেচনা করব, তাই তো? তাহলে এবারে এ ডি ই এই ত্রিভুজটা কনসিডার করব, যার কি জানি আমরা, কি জানি, এই কোণটা জানি 60 ডিগ্রি। আর কি জানি, দেখো এটা 15√3 বেরিয়ে গেছে, তাহলে এটাও কি 15√3। ব্যাস হয়ে গেল। তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি কোণটা, আগে ভূমি লম্ব এগুলো কিন্তু তোমরা লিখে নেবে, বা মানে কোনটা ভূমি কোনটা লম্ব হচ্ছে সেগুলো ধরে নেবে। এটা তো অতিভুজ দেখেই বুঝতে পারছো, লম্বাটা এটা তেরচা করে আছে। 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি কোনটা, এটা এডিটা ভূমি, তাই তো? আর লম্ব কোনটা, এটা লম্ব। তাহলে এমন একটা জিনিস নেবো যেখানে এই লম্ব আর ভূমি দুটো থাকবে। কি থাকে, ট্যান, তাই তো? তাহলে ট্যানেই আমাদের একমাত্র লম্ব আর ভূমি থাকে, তাহলে ট্যান 60 ডিগ্রি, তাই তো? তাহলে এ ডি এর ক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি যদি আমরা করি, তাহলে এক্সট্রা পেয়ে যাবো। বোঝা গেল? সাইন আর কস কিন্তু এক্ষেত্রে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না বলে দিলাম। ত্রিভুজ এডি এর ক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি সমান কত, ডিই বাই এডি, মানে লম্ব বাই ভূমি। দেখো ডিই বাই এডি, তাহলে এডির ভ্যালু 15√3। তাহলে দেখো এখানে সেই এডির ভ্যালুটা বসিয়েছি, আর ডি এর ভ্যালু কত, এক্স, আর ট্যান 60 এর ভ্যালু হচ্ছে √3। √3 ইকুয়াল টু এক্স বাই 15√3। এক্ষেত্রে এখান থেকে এক্সটা দেখো বের করেছি, কোনাকুনি গুণ করেছি, এক্স সমান কত, 15√3 ইন্টু √3, তাই তো? সমান কত, 15, এবার √3 ইন্টু √3 মানে কত, 3। তাহলে 15 ইন্টু 3 মানে 45, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 45। বোঝা গেল? তাহলে এই এক্সটা আমরা পেয়ে গেলাম 45, ডিই এক্স। তাহলে টোটাল চিমনির দূরত্ব, চিমনির দৈর্ঘ্যটা কত হবে, এই যে এক্সটা 45 প্লাস 15, তাহলে 45 15 হচ্ছে কত, 60। তাহলে টোটাল চিমনির দৈর্ঘ্যটা হবে, দৈর্ঘ্যটা হবে 60। তাহলে দেখো এটাই চিমনির উচ্চতা, যেটা চিমনির উচ্চতা কত হবে, এক্স প্লাস 15 মিটার সমান 45 প্লাস 15 সমান 60 মিটার। আর চিমনি বাড়ির মধ্যে দূরত্ব তো অলরেডি বেরিয়ে গেছে, বিসি সমান কত, 15√3 মিটার। এই যে বিসি যেটা বেরিয়েছে 15√3 মিটার। ব্যাস এই দুটোই চেয়েছে, এই দুটোই হবে অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো 13 দাগের 2 নম্বর। 13 দাগের 2 নম্বর কি বলেছে দেখো, একটি চতুস্থলকের ভূমি আয়তাকার, ঠিক আছে? কৌণিক বিন্দু থেকে শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, এবং একটি বাহুর মধ্যবিন্দু থেকে দেখলে শীর্ষের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। আয়তক্ষেত্রটির বাহুদ্বয়ের অনুপাত কত? ঠিক আছে, এটা একটু ভালো অঙ্ক, দেখো ভালো করে দেখবে। চতুস্থলক, চতুস্থলক মানে কি, চতুস্থলকটা আমি এঁকে নিয়েছি, দেখো এটা হচ্ছে চতুস্থলক হয়। চতুস্থলকটা সিম্পল যদি তোমরা না বুঝতে পারো, দেখো এরকম হয়। চতুস্থলকটা জাস্ট এরকম, এরকম একটা থাকে, এইরকম একটা থাকে, আর এইখানে একটা থাকে, মানে এরকম টাইপের জিনিসটা হয়। ঠিক আছে, এইরকম চতুস্থলকটা, উপরে এটা শীর্ষ থাকে। ঠিক আছে, এই চারটা 1 2 3 4, ঠিক আছে, এটা চতুস্থলক হয়, মানে এটা 3D যে ছবিটা আমি আঁকলাম। তাহলে দেখো এটা চতুস্থলক বলে দেওয়া আছে। যদি চতুস্থলকের আমরা কি বলে দেওয়া আছে, চতুস্থলকের ভূমিটা আয়তাকার।
চতুস্তলকের ভূমি কোনটা? এই যে এই অংশটা নিচেরটা, তাই তো? তাহলে ভূমিটা কি আয়তকার বলে দেওয়া আছে, এ বি সি ডি, এটা ভূমি, এটা আয়তকার। আর চতুস্তলকের শীর্ষ হচ্ছে ও। চতুস্তলকের কৌণিক বিন্দু থেকে দেখলে, কৌণিক বিন্দু মানে এ, এই কৌণিক বিন্দু ধরো আমি কৌণিক বিন্দু একটা ধরেছি, এখান থেকে যদি আমরা শীর্ষটাকে দেখি সেটা হবে 30 ডিগ্রি, কৌণিক বিন্দু থেকে তার উন্নতি কোণটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি, মানে এই কৌণিক বিন্দু থেকে এই যে শীর্ষের উন্নতি কোণ, মানে এটা অনুভূমিকের সঙ্গে যে কোণটা করে, এটা অনুভূমিক রেখা, তার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা বোঝা গেল? আচ্ছা, এই কালো কালি দিয়ে আমি ড্র করেছি। আর বাহুর একটা বাহুর মধ্যবিন্দু থেকে যদি দেখি শীর্ষের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তাহলে বাহুর যে কোনো একটা বাহু ধরো এডির বাহুর মধ্যবিন্দু থেকে যদি আমি দেখি তাহলে শীর্ষের উন্নতি কোণ হয়, এটা হয় 45 ডিগ্রি। এটা হচ্ছে দেখো 45 ডিগ্রি এঁকেছি, ঠিক আছে? ভালো করে জিনিসটা একটু দেখো। এবার দেখো আমি এটাকে যদি উপর থেকে দেখি, মানে এরকম ভাবে ধরো উপর থেকে আমরা দেখছি, এখানে হচ্ছে আমাদের চোখ আছে, উপর থেকে দেখলে ছবিটা আমরা দেখবো কি এইভাবে দেখবো, মানে এই যে তলার যে আয়তকারটা, এটা হচ্ছে কি তলার যে ভূমিটা সেটা আয়তকার, তাহলে সেই ভূমিটাকে আমরা এইভাবে দেখবো। দেখো যেখানে এমটা কি, এমটা শীর্ষ চতুস্তলকের, আর এটা হচ্ছে ভূমি, আয়তকার যে অংশটা সেটা হচ্ছে ভূমি। দেখো এইটা উপর থেকে আমরা দেখছি এরকম ভাবে, আমি সুবিধার জন্য এঁকেছি। দেখো এবার বাহুদ্বয় আয়তক্ষেত্রে কি বলেছে, বাহুদ্বয়ের অনুপাত চেয়েছে, মানে A:B। আমি ধরে নিয়েছি আয়তক্ষেত্রের প্রস্থটা এ, দৈর্ঘ্যটা হচ্ছে বি ধরে নিলাম। তাহলে এবার দেখো এখানে এন যে বিন্দুটা বাহুর মধ্যবিন্দু বলা আছে, বাহুর মধ্যবিন্দু থেকে যদি আমরা শীর্ষটাকে দেখি সেটা 45 ডিগ্রি উন্নতিকোণ করে। বাহুর মধ্যবিন্দু এন, এখানে আমি যদি দেখি, তাই তো এটা এন, এনের সাথে আমি দেখো শীর্ষটা কি হবে, লম্বভাবে থাকবে, তাই তো? কেননা বাহুর মধ্যবিন্দু আর এই যে শীর্ষটা পুরো একই সরলরেখা বরাবর আছে, তাহলে এটা যদি শীর্ষ হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি উপরের দিকে আছে, উপরে আছে, ঠিক আছে? এখানে ধরো এরকম জায়গাটা আছে, এরকম জায়গাটা আছে শীর্ষটা, ঠিক আছে? উপরে আমি কিন্তু এটাকে এইখানে রেখেছি, মানে উপর থেকে দেখলে এইখানে দেখবো। তাহলে বাহুর মধ্যবিন্দু থেকে এই শীর্ষটা আমি যোগ করলাম, শীর্ষের যে নিচে যে রেখাটা, ঠিক আছে? এইটা এই যে এম এন, এটা এম এন রেখাটা, এটা আমি যোগ করলাম। এমটা কিন্তু অ্যাকচুয়ালি মধ্য মানে মাঝখানে থাকবে, এখানে কিন্তু ছবিটা একটু বোঝানো যে এমটা একদম আয়তক্ষেত্রে মাঝ বরাবর থাকবে এখানে এমটা। আর এ যেটা কৌণিক বিন্দু, এখান থেকেও আমি এমটা যুক্ত করলাম কালো কালার দিয়ে, দেখো এখানেও কিন্তু আমি কালো কালারে এঁকেছি এই যে এম। তাহলে এ এম আর এন, যেটা এইটা এ এম আর এন, এরকম দেখো এখানে এ এম আর এন, এখানে আমি আঁকলাম, ঠিক আছে? এই ছবিটা বুঝলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এবার দেখো তাহলে দেখো ও এ বি সি একটি চতুস্তলক, যেখানে ভূমি এবিসিডি একটি আয়তক্ষেত্র, এখানে লিখেছি সব ধরে, আয়তক্ষেত্রের প্রস্থ এবি সমান এ ধরেছি, আর দৈর্ঘ্য বিসি সমান আমি কি ধরেছি, বি একক ধরে নিয়েছি। তাহলে এটা এ, এটা বি ধরো, এটা সি, তাই তো? এটা ডি, তাহলে বিসি এটা হচ্ছে বি একক ধরেছি। এইবার দেখো কি করেছে, ত্রিভুজ ও এম এন এর ক্ষেত্রে, ত্রিভুজ ধরো ও এম এন, ত্রিভুজ ও এম এন কোনটা, এটা ও এম এন, ও এই যে এম আর এটা এন, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে ও এম এন, এইটা এই ত্রিভুজটা যেটা সেই 45 ডিগ্রি কোণ করেছে বাহুর মাঝ বরাবর, এর ক্ষেত্রে দেখো ট্যান 45 ডিগ্রি কি হয়, ট্যান 45 ডিগ্রি সমান কি হয়, এই যে লম্ব এটা আর ভূমি এটা, তাহলে ও এম বাই ও এন, তাই তো? তাহলে সেটাই করেছি দেখো। আর ট্যান 45 ডিগ্রি সমান ও এম বাই ও এন করলাম, ট্যান 45 এর মান 1, ও এম যেমন আছে রেখেছি, এম এন এর মান দেখো এ বাই 2। এম এন কোনটা, এম এন মানে দেখো এই যে বাহুর মধ্যবিন্দু থেকে এই যে শীর্ষ থেকে এই যে লম্ব উচ্চতাটা তার যে দূরত্ব এই যে বিন্দুটা, ঠিক আছে? সেটাই হচ্ছে এম এন। এটা এই ছবিতে দেখলে ভালো করে বুঝতে পারবে এম এনটা কি, বাহুর মধ্যবিন্দু থেকে এই যে একদম মাঝ বরাবর যে দূরত্বটা মধ্যবিন্দু, তাহলে এটাই কি, এটা অ্যাকচুয়ালি দেখো এই যে বাহু এ, তার মধ্যে এ বাই 2 হয়, এটা যদি এ হয় পুরোটা প্রস্থটা এ বাই 2 হবে, এটা অর্ধেক। তাহলে দেখো এম এন এর জায়গায় আমি লিখলাম কি এ বাই 2, এম এন এর জায়গায় আমি লিখলাম এ বাই 2, ঠিক আছে? তাহলে এখান থেকে ও এম বার করলাম, ও এম ইজ ইকুয়াল টু কত হবে, এ বাই 2, ও এমও হয়ে যাবে এ বাই 2। ও এমটা কোনটা, এই যে উচ্চতাটা ও এম, এটা হচ্ছে কত, তাহলে এ বাই 2 বেরিয়ে গেল। এইবারে ত্রিভুজ আমরা কনসিডার করছি এ এম ও বা ও এম এ, এই ত্রিভুজটা ও এম এ, এই যে ত্রিভুজটা এইটা এইটা এইটা, বোঝা গেল? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ট্যান এটা কি 30 ডিগ্রি, কৌণিক বিন্দু থেকে দেখলে উন্নতি কোণটা শীর্ষটাকে দেখলে, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা ও এম আর ভূমি কোনটা এই ক্ষেত্রে এ এম, বোঝা গেল? তাহলে লম্ব বাই ভূমি ও এম বাই এ এম এটা করলাম। তাহলে দেখো ও এম এর ক্ষেত্রে ট্যান 30 ডিগ্রি সমান ও এম বাই এ এম, ও এম এর ভ্যালু তো পেয়েছি এ বাই 2, তাহলে ট্যান 30 এর ভ্যালু 1/√3, ও এম এর জায়গায় আমি কি বসালাম, এ বাই 2 বসালাম বাই এ এম। এবারে যদি আমি কোনাকুনি গুণ করে দিই, এ এম সমান কত বেরোবে, √3/2 ইন্টু এ হবে, তাই তো? এ এম এর ভ্যালুটা এখান থেকে আমরা পেয়ে যাবো এ এম। এবার এ এম অ্যাকচুয়ালি জিনিসটা কি, এই যে এ এম দেখো এ থেকে এম এই ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম, এ এম মানে এই যে এ এম এইটা পেয়ে গেলাম, তাই তো?
এবার দেখো এমটা যখন আমরা পেয়ে গেছি, এম পেয়ে যাওয়া মানে কি এটা অতিভুজ। এবার দেখো ত্রিভুজ এম এন এ, এই ত্রিভুজটা দেখো এম এন এ, এটা 90 ডিগ্রি, তাই তো? কারণ এটা কি একদম লম্ব বরাবর আছে, মানে চতুস্তলকের শীর্ষ, এটা চতুস্তলকের শীর্ষ থেকে এই বাহুর মধ্যবিন্দু, যেটা মানে শীর্ষ থেকে এই আয়তক্ষেত্রের যে লম্ব দূরত্ব এটা অ্যাকচুয়ালি, তাহলে সেখান থেকে বাহুর মধ্যবিন্দু অ্যাকচুয়ালি লম্বই হবে, তাই তো? একদম মাঝ বরাবর যেহেতু আছে, তাহলে এটা লম্ব, এটা 90 ডিগ্রি। আর এটা অতিভুজ, এটা অতিভুজ কত এক্ষুনি বেরোলো, √3/2 ইন্টু এ বেরোলো, √3/2 ইন্টু এ বেরোলো। তাহলে এই এটা আমরা পেয়ে যাব যেটা আছে এ এন, তাই তো? এ এনটা আমরা পেয়ে যাব যে b/2 যেটা দূরত্বটা, সেটা আমরা পেয়ে যাব। কি করে পেয়ে যাব? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমরা অতিভুজ জানি, এনএমও জানি, তাহলে এটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এক্ষেত্রে সেটাই করলাম। দেখো ত্রিভুজ এএনএম এর ক্ষেত্রে এএনএম ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এএন স্কোয়ার সমান কি এম স্কোয়ার মাইনাস এনএম স্কোয়ার। তাহলে এএন স্কোয়ার সমান এএম স্কোয়ার মাইনাস এনএম স্কোয়ার, বোঝা গেল? মানে এটা স্কোয়ার ইকুয়াল টু কি এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। এবার মানগুলো বসাবো, মানে √3/2 ইন্টু এর হোল স্কোয়ার মাইনাস a/2 এর হোল স্কোয়ার, ব্যাস দেখো ওটাই করেছি। √3/2 এর হোল স্কোয়ার মাইনাস a/2 এর হোল স্কোয়ার বসালাম। তাহলে এটাকে করলে কি হয়, 3a²/4 হয় মাইনাস a²/4 হয়, সমান এটাকে সরল করলে কি হয়, বিয়োগ করলে 2a²/4 হবে সমান a², কাটাকুটি করলে 2 2 কাটলে তাহলে কত হবে, a²/2 হয়ে যাচ্ছে। তাহলে দেখো an স্কোয়ার ইকুয়াল টু কত, a²/2 an স্কোয়ারের ভ্যালু। তাহলে an সমান কত হচ্ছে, এটাকে বর্গমূল করে দাও a/√2, তাই তো? তাহলে an সমান হয়ে যাবে a/√2, দেখো a/√2 চলে এলো। তাহলে b/2 ইকুয়াল টু কত, a/√2, তাই তো? an ইকুয়াল টু a/√2 মানে কি, anটাই কি b/2, এই যে an টা কত b/2, এটা যদি b হয় এটা b/2, তাহলে b/2 এর মানই হচ্ছে কত a/√2, তাহলে সেটাই লিখলাম। দেখো তাহলে b/2 ইকুয়াল টু a/√2। আর আমাদের কিন্তু কি চাই, b চাই, পুরো বাহু চাই। তাহলে b সমান কত পাবো, a/√2 ইন্টু 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এই যে 2 দিয়ে গুণ করলে কত হবে, a√2 ইন্টু 2, এটা যদি কাটো তাহলে কত হবে, √2a হয়ে যাবে, b সমান তাহলে হয়ে যাচ্ছে √2a। এবার আয়তক্ষেত্রের এবার কি চেয়েছে, বাহুদ্বয়ের অনুপাত, বাহুদ্বয়ের অনুপাত কি a/b, তাই তো? a/b। আচ্ছা তাহলে দেখো a/b মানে কত, এটাকে এই রেখেছি আর b এর মান এক্ষুনি বের করলাম √2a, তাহলে a/b এর মান √2a বসালাম। এবার দেখো তাহলে a যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে কত হবে, 1:√2, তাহলে আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের অনুপাত হয়ে যাবে 1:√2। তাহলে এটাই হবে উত্তর, বোঝা গেল? ভালো করে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 14 দাগের 1, 14 দাগের 1-এরটা কি বলেছে দেখো, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হলে এক্স এর মান কত, এটা বলে দেবো আছে। তাহলে দেখো 14 দাগের এটা 1, এটা বর্গাকার প্লেট বলা আছে, ঠিক আছে? বর্গাকার প্লেটের দৈর্ঘ্য কি বলে দেওয়া আছে, বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য x সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে। এবং বেধ, বেধ মানে কি যে পুরুটা চওড়াটা, এটা আমি যদি 3D তে আইসোমেট্রিক ভিউতে আঁকি, দেখো এটা বর্গাকার প্লেট ভূমি, এই দৈর্ঘ্যটা x, প্রস্থ যেটা একই হবে, তাই তো? এটাও x হবে বর্গাকার যেহেতু। ভূমির যেটা বেধটা দেখো পুরু যেটা থিকনেসটা 1 মিলিমিটার বলে দেওয়া আছে, ঠিক আছে? এইটা এঁকেছি। এবার পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এখানে লিখলাম, বেধ সমান কত 1 মিলিমিটার। এবার দেখো এটা সেন্টিমিটার আছে, এটাকে আমি সেন্টিমিটারে নিয়ে গেলাম। 1 মিলিমিটার সমান কি 10 দিয়ে ভাগ করলাম, 1/10 সেন্টিমিটার, তাই তো? লিখলাম। এবার পিতলের প্লেটের আয়তন কত হবে, পিতলের প্লেটের আয়তন কি হয়, এইটা ভূমির ক্ষেত্রফল, এই যে মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেটা ইন্টু এই যে পুরু যেটা উচ্চতা, সেটাই হয় পিতলের প্লেটের আয়তন হবে। তাহলে x, এটা x ইন্টু এই যে x ইন্টু এই যে পুরু যেটা থিকনেসটা এটাই, তাহলে x ইন্টু পুরু কত 1/10 ঘন সেন্টিমিটার আয়তন, সবগুলো সেন্টিমিটার করে নিয়েছি। পিতলের প্লেটের ওজন, দেখো ওজনটা কি 1 ঘন সেন্টিমিটার, পিতলের প্লেটের ওজন কত বলে দিয়েছে 8.4 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পিতলের প্লেটের ওজন পার ঘন সেমি, এটা সেটা বলে দেওয়া আছে 8.4 গ্রাম। তাহলে এত ঘন সেমি পিতলের প্লেটের মোট ওজন কত, 8.4 ইন্টু এইটা, তাহলে সেটাই করেছি। দেখো 8.4 ইন্টু এইটা মানে কত, x²/10, x²/10, ঠিক আছে? তাহলে এটাই পিতলের প্লেটের মোট ওজন, x²/10 ইন্টু 8.4। এবার শর্তানুসারে x²/10 ইন্টু 8.4 কি, এটা গ্রাম টোটাল যে ওজনটা।
তাহলে এইটা সমান কত, টোটাল আবার ওজন বলে দেওয়া আছে পিতলের প্লেটের কোয়েশ্চেনে 4725 গ্রাম, তাহলে এটা সমানই 4725 টোটালটা, বোঝা গেল। সেখান থেকে আমরা কি করলাম, এক্স স্কোয়ার সমান বার করলাম 4725 ইন্টু 10/8.4, তাহলে 4725 ইন্টু কত হচ্ছে, এবার দেখো 8.4 আছে, দশমিকটা তুললাম এখানে 10 দিয়ে, তাহলে এবার যদি কাটাকুটি করো এখানে কত হবে, এখানে করো এটা 3 2 4 7 2 24 3 8 24, এটা 3 দিয়ে যদি কাটো 3 কে 3 4 17, 3 5 15, 22 3 7 21, 15 3 5 15 5, এবারে দেখো 7 4 28, তাই তো 7 2 14 15 17, 7 3 2 14 35, 7 5 35, 225, 2 2 4, 2 5 10, 2 5 10, ঠিক আছে। তাহলে 225 ইন্টু 5 ইন্টু 5, ঠিক আছে। দেখো এটা আসছে 225 ইন্টু 5 ইন্টু 5, এটা কার ভ্যালু, এক্স স্কোয়ারের ভ্যালু। এবার এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা। এবার তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স সমান এখানে আমরা যদি লিখি এক্স সমান, এটাকে হিসেব করো না, একদম তোমরা গুণ করে বর্গমূল করতে পারো, বা এখানেও ডিরেক্ট একদম এখানে বর্গমূলটা বসিয়ে পারো। কি করে হবে, দেখো 225 এর বর্গমূল কত, 15 15 225, এটা মনে রাখবে। তাহলে 15 ইন্টু, দেখো 5 ইন্টু 5 আছে, এই দুটোর বর্গ, 5 ইন্টু 5 এর বর্গমূল কত, 5, তাই তো 5 5 25, 25 এর বর্গমূল কত, 5, তাহলে 5 লিখছি, বোঝা গেল। 225 এর বর্গমূল 15 আর 5 5 25 এর বর্গমূল 5, তাহলে 15 ইন্টু 5 সমান হচ্ছে 75, ঠিক আছে। এক্স এর মান হচ্ছে 75, এটাই চেয়েছে, এক্স এর মান কত চেয়েছে, তাহলে এক্স এর মান হচ্ছে 75, এটাই হবে উত্তর। এবারে দেখো 14 দাগে 2, 14 দাগে 2 একটা দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ড্রামে কিছু জল আছে, 7 সেন্টিমিটার ব্যাস ও 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 3টি লোহার শঙ্কু ও 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি লোহার গোলক ড্রামের জলে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হলো। এতে ড্রামের জলতল 5 সেন্টিমিটার ওপরে ওঠে, ড্রামটির ব্যাস কত, ঠিক আছে। এটা তোমাদের সেই ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার অঙ্ক, ঠিক আছে। আমি অলরেডি তোমাদের ক্লাস 10-এর গণিত প্রকাশ বই আমি সলভ করে দিয়েছি, তো তোমরা সেখানে ডিটেল এক্সপ্লেনেশনটা দেখে নিও, এরকম এই টাইপের কিন্তু অনেক অঙ্ক সেখানে রয়েছে। তো এখানে কি বলেছে দেখো, 2-এরটা দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙ দেওয়া রয়েছে, কিছু জল আছে, এখানে কি করলাম, 3টে আমি শঙ্কু ডোবালাম আর 3টে গোলক ডোবালাম, তার ফলে কি জলতল কিছুটা উপরে উঠবে, 5 সেন্টিমিটার উপরে উঠেছে। তাহলে আমাদের চেয়েছে যে ড্রামটির ব্যাস কত, এই যে ড্রামটার যে ব্যাস, এই ব্যাসটা আমাদেরকে চেয়েছে। তাহলে আমাদের যে আমরা যে নীতিটা লাগাবো সেটা কি, এই যে শঙ্কু যে 3টার আর এবং গোলক 3টার যে মোট যে আয়তন সমান এই যে জলতল যে বর্ধিত যে জলস্তম্ভ সেইটার আয়তন, তাই তো। মানে এই শঙ্কু 3টা এবং গোলক 3টা যতটা জল অপসারিত করেছে ততটাই জল উপরে উঠেছে, তাহলে এই শঙ্কু 3টার গোলক 3টার আয়তন যা, এই যে জলস্তম্ভ এইটুকুনটার এর আয়তন তা, তাই তো। সেটাই আমরা সেই নীতিটাকেই কাজে লাগবো এখানে। তাহলে দেখো লোহার শঙ্কুর ব্যাসার্ধ সব এখানে লিখলাম যা আছে, R1 সমান কত দেওয়া আছে, লোহার শঙ্কুর ব্যাস দেওয়া আছে 7, ব্যাসার্ধ 7/2 সমান 3.5 সেন্টিমিটার। লোহার শঙ্কুর উচ্চতা H1 ধরে নিয়েছি 6 সেন্টিমিটার দেওয়া আছে। লোহার গোলকের ব্যাসার্ধ R2, ব্যাস লোহার গোলকের ব্যাস দেওয়া আছে 7, ব্যাসার্ধ 7/2 সমান 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই জিনিসগুলি এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবারে দেখো 3টি শঙ্কুর মোট আয়তন, ঠিক আছে, 3টি শঙ্কুর মোট আয়তন এবার হিসেব করছি, 3 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার, পাই R1 স্কোয়ার H1, 3 ইন্টু 1/3 ইন্টু পাইয়ের মান 22/7 বসালাম। শঙ্কুর ব্যাসার্ধ কত, শঙ্কুর ব্যাসার্ধ 3.5, তাহলে বসালাম 3.5 এর হোল স্কোয়ার ইন্টু শঙ্কুর উচ্চতা 6 সেন্টিমিটার বসিয়ে দিলাম 6, তাহলে 3 3 3 আর 1 এই 3 কেটে গেল। তাহলে এবারে দেখো 22/7 ইন্টু 3.5 এর হোল স্কোয়ার ইন্টু 6, এটা এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে। 3টি শঙ্কুর মোট আয়তন। এবারে দেখো 3টি গোলকের মোট আয়তন কত, 3 ইন্টু গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। এখানে গোলকের ব্যাসার্ধ আমি R2 ধরেছি, দেখো গোলকের ব্যাসার্ধ লোহার গোলকের ব্যাসার্ধ R2 সমান কত, 3.5 সেন্টিমিটার এসছে। তাহলে এখানেও আমি 3 ইন্টু 4/3 পায়ের মান কত 22/7 বসালাম, আর R2 এর জায়গায় 3.5 বসালাম, 3.5 এর হোল কিউব 3.5 এর। এবার 3 3 কেটে গেল, তাহলে কত এলো 4 ইন্টু 22/7 ইন্টু 3.5 এর হোল কিউব। এইগুলোকে এইভাবে রাখছি আমরা, কেননা পরে যেটাই আমরা কাটাকুটি করতে পারি। এটা হচ্ছে ঘন সেন্টিমিটার, ঠিক আছে, আয়তনটা। এবার দেখো চোঙাকৃতি পাত্রে, এটা বললাম যে নীতিটা, চোঙাকৃতি পাত্রে বর্ধিত জলস্তম্ভের আয়তন। বর্ধিত জলস্তম্ভটা কি, সেটাও অ্যাকচুয়ালি চোঙাকৃতি পাত্রে যেহেতু হচ্ছে, বর্ধিত জলস্তম্ভের আয়তন কি হবে, সেটাও একটা অ্যাকচুয়ালি চোঙ দেখতে গেলে চোঙের আয়তন। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচটা হচ্ছে বর্ধিত জলস্তম্ভের যে উচ্চতা এইচ, তাহলে পাই এর মান মানে এইটা, বোঝা গেল। এই যে এটাও কি, এটাও একটা চোঙাকৃতি অংশ, তাহলে পাই
এটা হচ্ছে ব্যাসার্ধ পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে এই যে উচ্চতাটা, এটাই হবে। তাহলে পাই আর স্কোয়ার মানে পাই মানে 22/7, আর স্কোয়ার যেটা আমি চোঙের ব্যাসার্ধটা আর ধরেছি, আর স্কোয়ার ইন্টু এইচ মানে 5 যেটা 5 সেন্টিমিটার উঠেছে জলস্তম্ভ, তাহলে এটা 5 ঘন সেন্টিমিটার। শর্তানুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 5 মানে যে এই যে বর্ধিত যে জলস্তম্ভের যে আয়তনটা টোটালটা সমান কি হবে, এই যে যেটা আমরা পেয়েছি টোটাল শঙ্কুর যে আয়তন প্লাস গোলকের আয়তন, তাই তো শঙ্কুর আয়তন আমরা পেয়েছি এটা, আর গোলকের আয়তন আমরা পেয়েছি টোটাল এইটা। তাহলে এই দুটোকে আমরা এখানে যোগ করে ওইভাবে আমরা লিখলাম, ঠিক আছে, এইটা প্লাস এইটা। এবার এটাকে আমরা হিসাব করছি, দেখো তাহলে আর স্কোয়ার সমান, এখানে আর স্কোয়ার সমান আমরা কি পাবো, 5টা ওদিকে গেলে 1/5, তাই তো 1/5 ইন্টু, এবার দেখো 22/7টা আমরা কি করেছি, এখানে কমন নিয়েছি 22/7টা আমরা, এই 22/7টা যদি আমরা কমন নিই, এখানেও 22/7 আছে, 22/7 আছে, আবার এখানেও 22/7, সবগুলো কি হবে, কেটে যাবে কমন নিলে। তাহলে আর স্কোয়ার সমান কি হবে, 1/5 ইন্টু 3.5 এর হোল স্কোয়ার ইন্টু 6 প্লাস 4 ইন্টু 3.5 এর হোল কিউব যেটা আছে লিখেছি। তাহলে 1/5 ইন্টু 3.5 এর হোল স্কোয়ার, তাই তো এই 3.5 এর হোল স্কোয়ার যেটা আছে, আবার এখানে দেখো 3.5 এর হোল কিউব আছে, তাহলে 3.5 এর হোল স্কোয়ারটা বেরিয়ে কমন নিতে পারি, তাই তো। তাহলে 3.5 এর হোল স্কোয়ারটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কত থাকবে, 6 থাকবে, এর 6টা পড়ে থাকবে, আর এর তো হোল স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 3.5টা পড়ে থাকবে ইন্টু 4, ঠিক আছে, এভাবে সরলীকরণটা করবে। তাহলে বাইরে থাকবে 3 হোল স্কোয়ার বাই 5 ইন্টু, এবার দেখো কত হবে এটা, 4 ইন্টু 3.5 এর এটা হবে 20, 4 ইন্টু 3.5 প্লাস 6 এটা হবে 20, ঠিক আছে, হিসাব করবে 20। তাহলে এবার কাটো, 5 4 20, তাই তো। তাহলে 4 ইন্টু 3.5 এর হোল স্কোয়ার, তাহলে এটার মান কত, এটা আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের মান আসবে কত, আসবে 4 ইন্টু 3.5 এর হোল স্কোয়ার করলে আসবে 49, তাহলে আর এর মান হবে 7। এটাই চোঙের ব্যাসার্ধ আর, তাই তো, কিন্তু আমাদের চোঙের ব্যাস চেয়েছে, ঠিক আছে, মানে ড্রামটির ব্যাস, ঠিক আছে। তাহলে চোঙাকৃতি ড্রামটির যে ব্যাস সেটা কত হবে 2r, আর সমান যদি 7 হয় 2r ব্যাসটা, তাহলে 7 ইন্টু 2 14 সেন্টিমিটার, এটাই হবে উত্তর, মানে ড্রামটির ব্যাস হবে 14 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো 3 দাগেরটা কি বলেছে, দেখো একটি 2 মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির উচ্চতা দেওয়া আছে, চোঙটির অন্তর ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 4.6 ডেসিমিটার, ভালো করে পড়বে, ব্যাসার্ধ নয়, ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, এবং চোঙটির 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে, এটা ঘন ডেসিমিটার কার একক, আয়তনের একক, মানে আয়তন দেওয়া আছে, লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বহির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, বহির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো, বহির ব্যাসার্ধ নয়, বহির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এটা 2 মুখ খোলা ধরো চোঙ, এই 2 মুখ, এই মুখটাও খোলা, এই মুখটাও খোলা এঁকেছি, তাহলে উচ্চতা দেওয়া আছে 28 ডেসিমিটার দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে 2.8 মিটার দেওয়া রয়েছে, আমি এটাকে ডেসিমিটার করে কনভার্ট করেছি, ঠিক আছে। ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া রয়েছে 2.8 মিটার, 2.8 মিটার সমান কত, 10 দিয়ে গুণ করলে 28 ডেসিমিটার, তাহলে সেটাই লিখলাম এখানে 28 ডেসিমিটার। এবার চোঙের অন্তর্ব্যাস 2r, তাই তো, 2r সমান এখানে দেওয়া রয়েছে 4.6 ডেসিমিটার, তাহলে অন্তর ব্যাসার্ধ বার করলাম, বাই 2 করলাম, 4.6/2 মানে কত হচ্ছে 2.3 ডেসিমিটার, আর চোঙটির বহির ব্যাসার্ধ ধরলাম বড় আর ডেসিমিটার, ঠিক আছে। তাহলে অন্তর ব্যাসার্ধ মানে কত 2.3 ডেসিমিটার, যেটা বেরাচ্ছে অ্যাকচুয়ালি দেখো এই কেন্দ্র থেকে এই যে ভেতরের দেয়াল অবধি সেটাই অন্তর ব্যাসার্ধ, ঠিক আছে। এখান থেকে এই যে ভেতরের যে দেওয়ালটা, ঠিক আছে, ভেতরের দেওয়াল অবধি হচ্ছে অন্তর ব্যাসার্ধ 2.3 ডেসিমিটার, আর বড় আরটা কি, এই কেন্দ্র থেকে যে বাইরের, মানে যে বাইরের যে দেওয়াল অবধি, ঠিক আছে, একদম আউটার ফেস অবধি, তাহলে বাইরের দেওয়াল অবধি সেটা হচ্ছে বড় আর, ঠিক আছে, সেটাই আমি বড় আর আমি এখানে ছবিতে দেখিয়ে দিয়েছি, বড় ব্যাসার্ধ আর ছোট ব্যাসার্ধ মানে অন্তর ব্যাসার্ধ। আর চোঙটির উচ্চতাটা দেওয়া আছে, আর চোঙটি দেখো 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, মানে কি এটা আয়তন দেওয়া রয়েছে। এবারে দেখো ফাঁপা চোঙের আয়তন কি হয়, পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ সমান কত 84.48, এটা লিখলাম। তাহলে পাই ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর এর মান কত, ছোট আর মানে অন্তর ব্যাসার্ধের মান আমরা পেয়েছি 2.3 ডেসিমিটার, তাহলে 2.3 এখানে আর এর জায়গায় বসালাম, এর হোল স্কোয়ার ইন্টু সব কিন্তু এখানে ডেসিমিটারে করছি, ইন্টু এইচ এর মান 28 ডেসিমিটার বসালাম, চোঙের এই উচ্চতা সমান 84.48। তাহলে এই ক্ষেত্রে দেখো আর স্কোয়ার মাইনাস 2.3 এর হোল স্কোয়ার সমান 84.48, আর পাইটাকে এখানে ভাগ করে দিলাম, আর 28টাকে এখানে ভাগ করে দিলাম, 28 ইন্টু পাই,
তাহলে আর স্কোয়ার মাইনাস 2.3 এর হোল স্কোয়ার করলে আসবে 5.29 সমান 84.48 ভাজিত কত হবে 28 ইন্টু পায়ের মান 22/7 লিখলাম। এইবারে দেখো 22/7টাকে যখন আমি উপরে তুলবো কি হবে 7/22 হয়ে যাবে। দেখো এখানে 7/22 করে আর এই যে 84.48 এই দশমিকটা যদি আমি তুলতে চাই তাহলে কি হবে নিচে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 দিয়ে করেছি। এরপর আমি কাটাকুটি করেছি, এটা কাটাকুটি করার পর আসবে দেখো আর স্কোয়ার মাইনাস 5.29 সমান আসবে 24/25 আসবে 24/25। এখান থেকে আর স্কোয়ারের মান সমান কত আসবে 24/25 প্লাস 5.29 এটা আসবে। আর স্কোয়ার সমান 24/25 প্লাস দেখো 5.29, এবারে 5.29 মানে কি দশমিকটা তুলে যদি আমি নিচে 100 দিয়ে ভাগ করেছি তাহলে 529/100 সমান এটাকে এবারে যদি যোগ করি নিচে আসবে 100 লসাগু, উপরে আসবে 96 প্লাস 529 সমান এই দুটো যোগ করলে আসবে 625/100। তাহলে আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 625/100, কিন্তু আমাদের আর চাই মানে বহির কি চাই বহির ব্যাসার্ধটা চাই বহির ব্যাস নির্ণয় করতে গেলে। তাহলে বড় আর সমান কত হয় এর স্কোয়ার রুট পুরোটার বর্গমূল, তাহলে 625/100 এর বর্গমূল, তাই তো। তাহলে 625 এর বর্গমূল করলে হয় 25, 25 25 625, আর 100 এর বর্গমূল করলে হয় 10, 10 10 100। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের উৎপাদকে করবে 625, যেমন কি 625 এর বর্গমূল কি করে করো 625, তাই তো। এখানে 5 দিয়ে কাটবে 5 5 6 12 5 5 5 25, তাহলে 5 এরকম করে করে কেটে কেটে যাবে, নিয়ে বর্গমূল যেভাবে করবে এরকম করতে করতে কি হবে দেখবে মনে চলে আসবে একসময়। আমার মনে আছে বলে লিখে দিলাম 625 এর বর্গমূল 25 আর 100 এর বর্গমূল 10। তাহলে এবার দেখো 25/10, তাহলে আর সমান কত হচ্ছে 25/10, 5 কাটো 5 দুগুণে 10, 5 5 25 হবে 5/2। তাহলে এটা বহির ব্যাসার্ধ আর কত বেরোলো 5/2। বহির ব্যাসার্ধ মানে কোনটা এইটা, আর এই বহির ব্যাসার্ধটা বেরোলো, কিন্তু আমাদের ব্যাস চাই মানে পুরোটা চাই, পুরোটা এই যে এইটা। তাহলে বহির ব্যাসটা কি হবে যেটা বেরিয়েছে একে 2 দিয়ে গুণ করলে বহির ব্যাস পেয়ে যাবো, তাই তো। তাহলে দেখো চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য সমান 2r সমান কত 5/2 ইন্টু 2, দেখো 5/2 ইন্টু 2 মানে 2 2 কেটে দাও, তাহলে 5 ডেসিমিটার বোঝা গেল। চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য হবে 5 ডেসিমিটার। তাহলে সেটাই চেয়েছে আমাদের যে চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য কত, বোঝা গেল। ঠিক আছে, এই চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আজকে এতটাই থাকে, যে বাকি যে অঙ্কগুলো যে 15-এর অঙ্কটা আর আগে যে দেখো একটা সম্পাদ্যের এই যে অঙ্কটা আছে তোমাদের 11 দাগের অঙ্কটা, ঠিক আছে, তো এইগুলো একটা আলাদা আমি ভিডিও করে দিয়ে দেবো যাতে সব সম্পাদ্য থাকবে এবং সব তোমাদের এই যে রাশিবিজ্ঞানের যে যতগুলি অঙ্ক আছে, ঠিক আছে, এই যে তোমাদের যে সংখ্যাগুরু মান, ঠিক আছে, এইসব নির্ণয়ের যে অঙ্কগুলি আছে রাশিবিজ্ঞানের পরিসংখ্যা বিভাজনের, তার একটা সম্পূর্ণ টোটাল আলাদা ভিডিও থাকবে যেখানে কিন্তু 3-4টা চ্যাপ্টারের রাশিবিজ্ঞানের অঙ্ক কিংবা সম্পদের অঙ্ক সেগুলো কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে, আর এরপরে আমি অন্য মডেল কোশ্চেন 2, 3, 4 কিংবা ধরো 20, 19, 18 যে দীর্ঘ উত্তরধর্মী যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।